সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ে অধ্যায় 2 ধ্বনিতত্ত্ব নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আমি মোসাম্মদ মাহবুবা আফরোজ, জামতল দোবাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। শুরুতেই আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে ধ্বনিটা কি আমরা জেনে নেই। ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের আওয়াজ, অর্থাৎ ব্যাকরণে মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত শব্দকে বলা হয় হচ্ছে ধ্বনি। আমরা ধ্বনি দেখতে পাই না, কিন্তু শুনতে পাই। আর এই ধ্বনি হচ্ছে মূলত ভাষার মূল উপাদান। অর্থাৎ কতগুলো ধ্বনি নিয়ে কিন্তু আবার কি হয়, ভাষা তৈরি হয়। আচ্ছা, তোমরা কি বলতে পারো যে এই ধ্বনি সৃষ্টি হচ্ছে মানুষের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ থেকে? তোমরা অবশ্যই জানো এই ধ্বনি সৃষ্টি হচ্ছে মানুষের শরীরে হচ্ছে বাকযন্ত্র থেকে। আচ্ছা, এরপর তাহলে বাকযন্ত্রটা কি, আমরা বাকযন্ত্র সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, বাকযন্ত্র হচ্ছে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব পতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাক পতঙ্গ বলা হয়। অর্থাৎ মানুষের শরীরে উপরের পতঙ্গগুলোকে বলা হয় বাকযন্ত্র। আমরা বাকযন্ত্রের এলাকা কিন্তু বিস্তৃত। শিক্ষার্থী বন্ধুরা, বাকযন্ত্রের উপরের পতঙ্গগুলো হচ্ছে কি কি? দেখো, বাকযন্ত্রের উপরের পতঙ্গগুলো হচ্ছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু ও গলনালী। তাহলে এগুলি সম্পর্কে একটু তোমরা ধারণা নাও। আমি বলছি, ফুসফুসটা কি? ফুসফুসের অবস্থান হচ্ছে মানুষের বুকের দুই পাশে। এর প্রধান কাজ হচ্ছে বাতাস নেওয়া এবং ছেড়ে দেওয়া। অর্থাৎ ফুসফুস থেকে বাতাস বের হবার সময় বাকযন্ত্রে বাধা পেয়ে নানাবিধ ধ্বনির সৃষ্টি হয়। এরপর দেখো শ্বাসনালী। এটি খাদ্যনালীর সামনে অবস্থিত একটি ফাঁপা নল। এই নালীটি স্বরযন্ত্রের নিচের অংশ থেকে শুরু করে কিছুটা দূরে সরে গিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি বায়ুনলের সৃষ্টি হয়। এটিকে বলা হয় হচ্ছে শ্বাসনালী। এরপর দেখো স্বরযন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু কারো বিরুদ্ধে স্বরযন্ত্র নয়। এই স্বরযন্ত্র হচ্ছে বাকযন্ত্রের একটি পতঙ্গ। তাহলে এই স্বরযন্ত্রটা কি? তোমরা সকলেই কিন্তু জানো যে স্বরযন্ত্রটা কোথায় থাকে, তোমরা সবসময় এটা দেখতে পাও। স্বরযন্ত্র হচ্ছে মানুষের শরীরের বাইরের দিকে সামান্য উঁচু স্থান দেখা যায়। দেখবা অনেক সময় ছেলেদের গলার নিচের দিকে একটু ফুলা অংশ দেখা যায়, ওটাই হচ্ছে কি স্বরযন্ত্র। এরপরে দেখো স্বরতন্ত্র। স্বরযন্ত্রের ভেতরে দুটি তন্ত্রী পাশাপাশি অবস্থান করে। এর ভিতরের দিকে এটিকে বলা হয় হচ্ছে স্বরতন্ত্র। এই দুটি স্বরতন্ত্রীর মাঝপথ দিয়ে বাতাস ফুসফুসে প্রবেশ করে। এরপরে কি আছে দেখো, জিভ। আমরা তো সকলেই জিভ চিনি, তাই না? মুখের ভিতরে
পাতার মতো অংশকে বলা হয় হচ্ছে জিভ। জিভ না থাকলে আমরা কথা বলতে পারবো না বা পারি না। তারপর দেখো ঠোঁট। মুখের ভিতরে উপরে বা নিচে হচ্ছে ঠোঁটের অবস্থান। দেখো প বর্গ উচ্চারণ করতে ঠোঁটের প্রয়োজন হয়, অর্থাৎ ঠোঁটের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে কি ওষ্ঠ। আচ্ছা, তারপর দেখো নিচে চল। দন্তমূলের উপরে অবস্থিত যে অস্থি রয়েছে তাকে বলা হয় হচ্ছে নিচের চল বা নিচের পাঠি। তারপরে লক্ষ্য করো দাঁত। দাঁত হচ্ছে মুখের ভেতরে অবস্থিত উপরে বা নিচে অংশকে বলা হয় হচ্ছে দুই ঠোঁটের ভেতরে অবস্থিত উপরে বা নিচে আছে হচ্ছে দাঁত। দাঁতের গোড়াকে বলা হয় হচ্ছে দন্তমূল। শিক্ষার্থী বন্ধুরা, দাঁত না থাকলে ধ্বনি উচ্চারণ সুন্দর হতো না। এরপরে আছে কি দেখো তালু। দাঁতের মাড়ির উপরে ধনুকের মতো বাঁকা অংশকে বলা হয় হচ্ছে তালু। এই তালুকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি শক্ত তালু আর একটা হচ্ছে নরম তালু। এরপরে দেখো গলনালু। এর অবস্থান হচ্ছে বায়ুনালী ঠিক উপরে জিভ গোড়ালি বরাবর হচ্ছে গলনালী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বাকযন্ত্রের এই পতঙ্গগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবে। এরপর দেখো কি স্বরধ্বনি। আচ্ছা, স্বরধ্বনিটা কাকে বলে? দেখো, যে সব ধ্বনি উচ্চারণের সময় বাতাস ফুসফুস থেকে বের হবার সময় মুখের ভিতরে কোথাও কোনোরূপ বাধা না পেয়ে সরাসরি উচ্চারিত হয় তাকে বলা হয় হচ্ছে কি স্বরধ্বনি। যেমন প, আ, ই, উ, এগুলো হচ্ছে কি স্বরধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি উচ্চারণের তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে কি দেখো, জিভের অবস্থান, জিভের উচ্চতা, ঠোঁটের অবস্থান। আচ্ছা, জিভের অবস্থান, এই জিভের অবস্থানকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, আর একটা হচ্ছে মধ্য স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি পশ্চাৎ স্বরধ্বনি। লক্ষ্য করো, এখন সম্মুখ স্বরধ্বনিটা কি? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এই ধ্বনি উচ্চারণের সময় জিভ সামনের দিকে থাকে, তাকে বলা হয় হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। যেমন তোমরা দেখো, লক্ষ্য করো, চেষ্টা করো যে ই, এ, এ, এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, অর্থাৎ এটা হচ্ছে সামনের স্বরধ্বনি। আচ্ছা, এই এ স্বরধ্বনি আমরা কখনো ব্যবহার করি? তোমরা কিন্তু অনেকেই বলো এক, একটি, খেলা। এই যে শব্দগুলি তোমরা উচ্চারণ করো, এর উচ্চারণ কিন্তু এক, একটি, খেলা এরকম করতে হয় না। এর উচ্চারণ হবে দেখো এক, একটি, খেলা। এই যে এ স্বরধ্বনি, এই স্বরধ্বনি, এই এ স্বরধ্বনি উচ্চারণটা কিন্তু এরকম। এরপরে দেখো মধ্য স্বরধ্বনি। আচ্ছা, জিভ স্বাভাবিক অবস্থায় থেকে সামনের দিকে, জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পিছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় হচ্ছে কি মধ্য স্বরধ্বনি। যেমন আ, দেখো জিভটা মাঝখানে থেকে গেল, মধ্য স্বরধ্বনি, এটাকে বলা হয় হচ্ছে মধ্য স্বরধ্বনি। এরপর হচ্ছে কি পশ্চাৎ স্বরধ্বনি। এ জাতীয় স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ পিছনের দিকে থাকে, এই স্বরধ্বনিগুলোকে বলা হয় হচ্ছে পশ্চাৎ অর্থাৎ পিছনে স্বরধ্বনি। তখন
তোমরা যখন উচ্চারণ করবে দেখো অ জিভটা কিন্তু কোথায় গেল, পিছনে গেল। ও উ এগুলি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এরপর দেখো জিভের উচ্চতা। আচ্ছা, জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উচ্চ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনিটা কেমন? জিভ সবচেয়ে উপরের দিকে থাকে। তোমরা যখন উচ্চারণ করো, যখন ই উ দেখবা জিভ হচ্ছে সবচেয়ে উপরের দিকে আছে। আচ্ছা, নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনিটা কেমন? উচ্চ স্বরধ্বনি হচ্ছে জিভ উপরের দিকে থাকে, আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে জিভ সবচেয়ে নিচে থাকে। যেমন কি আ, তোমরা যখন উচ্চারণ করবে তখন দেখবা আটা হচ্ছে কোথায় গেল, নিম্নে, অর্থাৎ নিচে চলে গেল জিভ। এরপর আছে উচ্চ স্বরধ্বনি। আচ্ছা, এই স্বরধ্বনি উচ্চারণের সময় এই স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে। এ জাতীয় স্বরধ্বনিকে বলা হয় হচ্ছে কি স্বরধ্বনি? উচ্চ মধ্য স্বরধ্বনি, যেমন এ ও। আচ্ছা, এরপরে হলো নিম্ন মধ্য স্বরধ্বনি। এ জাতীয় স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন মধ্য স্বরধ্বনির তুলনায় ওপরে থাকে। যেমন এ এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে লক্ষ্য করো ঠোঁটের অবস্থা। ঠোঁটের অবস্থাটা কেমন? তোমরা পাঠ্য বই খুলে দেখতে পাবে যে চিত্রের মধ্যে দেওয়া আছে ঠোঁটের অবস্থা কেমন, গোল হলে কেমন হয় আর বিস্তৃত হলে কেমন হয়। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আবার আমরা ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি, আর একটি হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি। গোলাকৃত স্বরধ্বনি কেমন? মানে যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ গোল অবস্থায় থাকে তাকে বলা হয় হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি। যেমন দেখো অ, আমরা যখন অ উচ্চারণ করি, ও উচ্চারণ করি, উ উচ্চারণ করি, তাহলে মুখটা কেমন হলো? গোল হলো। এগুলো হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি। আরেকটি হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, তাহলে সেই স্বরধ্বনিকে বলা হয় অগোলাকৃত স্বরধ্বনি। যেমন দেখো, তোমরা উচ্চারণ করো ই, ইটা কি মুখ গোল হলো? হলো না। মুখ কেমন হলো? একটু বড় হলো, অর্থাৎ বিস্তৃত হলো। এ এ। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে পাঠ্য বইটা তোমরা আগে এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবে এবং এর ভিতরে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে পাঠ্য বইটা পড়ে সেখান থেকে তোমরা উত্তর বের করবে। আজ এ পর্যন্তই আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।